2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনেকের মতেই এই রাজ্যের হিন্দু বাঙালিদের বাঁচার জন্য শেষ সুযোগ। 2026-এ যদি এই রাজ্যে পরিবর্তন না হয় তাহলে এই রাজ্যের হিন্দু বাঙালিদের যে কি অবস্থা হবে তা নিয়ে অনেকেই শঙ্কিত। কিন্তু যেভাবে এই রাজ্যের রাজনীতি সমীকরণ চলছে এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চলছে, তাতে করে আবার অনেকেই মনে করেন যে এই রাজ্যের যারা শাসক দল রয়েছে ওদের আসন সংখ্যা কিছুটা হয়তো কমতে পারে, কিন্তু আখেরে ক্ষমতায় তারাই আবার ফিরছে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কথা যখন সকলেই ভাবছেন, তখন এই রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, যাকে ঘিরে বিরোধীদের প্রধান স্বপ্ন যে এই রাজ্যে সত্যিই পরিবর্তন ঘটতে পারে, তার রাজনৈতিক অঙ্ক কি বলছেন? তিনি যেটা বলছেন সেটা কিন্তু রীতিমতো চমকপ্রদ। তিনি পরিষ্কারভাবে বলছেন যে উত্তরবঙ্গে মাত্র দুটো আসন পাবে তৃণমূল। এবার দেখুন, রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক কথা বলতে হয়। এখন শুভেন্দু অধিকারী শুধুমাত্র নিজের দলকে চাঙ্গা করতে, নিজের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এই কথা বলে দিয়েছেন, নাকি সত্যিই এই কথাটার পিছনে কোনো যুক্তি আছে? উত্তরবঙ্গের 8খানা জেলা মিলে মোট 54টা আসন আছে। সেখান থেকে তৃণমূল কংগ্রেস দুটো আসন পাওয়া মানে বাকি 52টা আসনের দাবিদার বিজেপি। সেখানে কংগ্রেস দুটো আসন হয়তো বার করে নিতে পারে, কিন্তু মূল দাবিদার থাকবে বিজেপি, অর্থাৎ তারা 50-52টা আসন পাবে। শুভেন্দুবাবুর অঙ্ক অনুযায়ী 52টা আসনই পাবে। আর এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে 148 আসনের দরকার আছে। বর্তমানে যে ইকুয়েশন দাঁড়িয়ে আছে না, সেখানে একটা ছবি স্পষ্ট হয়ে গেছে। উত্তরবঙ্গে বিজেপি খুব ভালো ফল করবে। শহর অঞ্চলে যেখানে শিক্ষিত মানুষ ভোট দেন, সংখ্যায় কম হলেও সেখানেও বিজেপি যথেষ্ট ভালো ফল করবে। বাকি থাকে গ্রামীণ অঞ্চল, যেটা তৃণমূল কংগ্রেসকে এতদিন ডিভিডেন্ড দিয়ে আসছে এবং 2026-এর নির্বাচনেও দেবে বলে অনেকেই মনে করছেন। কিন্তু সেখানে নতুন একটা সমীকরণ ঢুকে গেছে। সেটা হচ্ছে এই যে ডিএ মামলার রায় হচ্ছে না, সেই রায় অনুযায়ী আদালত অবমাননার হাত থেকে বাঁচতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই টাকাটা মেটাতে হবে। এবং ডিএ মামলায় সুপ্রিম কোর্ট যেভাবে প্রথম থেকে ইঙ্গিত দিচ্ছে, তাতে সেখানে 100% ডিএ তো হবেই, সেখানে তার সুদ অবধি না দিতে বলে। আর সেটা যদি হয়, তাহলে ওই যেগুলো দান, যেগুলো দয়ার দান মনে করেন, যেগুলো ভোট কেনার অস্ত্র মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো কিন্তু গঙ্গায় ভেসে যাবে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার। আর লক্ষ্মীর ভাণ্ডার এমন একটা প্রকল্প, সেখানে 2021-এ প্রথমবার পেল বাংলার মানুষ, 2024-এর ভোটের আগে তার টাকা বাড়লো, 2026-এ গিয়েও এক্সপেকটেশন হচ্ছে যে এই সরকার টাকা বাড়াবে। যদি টাকা কমে যায় তাহলে তো ছেড়েই দিন, বা বন্ধ হয়ে যায় তাহলে তো ছেড়েই দিন। সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে না পারেন, গ্রামীণ ভোটেও ধস নামবে। বিশেষ করে মালদার মোথাবাড়ি বা মুর্শিদাবাদ, জঙ্গিপুর এইসব কাণ্ড হওয়ার পর বাংলায় কিন্তু ভয়ঙ্কর রকম পোলারাইজেশন হচ্ছে। আর সেই অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে বুঝতে পারছেন, যে কারণে এখন থেকেই তিনি উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন। নামে বলছেন প্রশাসনিক বৈঠক, ঠিক আছে, কিন্তু আদতে সেখানে গিয়ে তিনি কল্পতরু হয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গের প্রতিটি জেলা থেকে ওই দীঘায় যে একটা জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র না মন্দির কি সব করেছেন তিনি, সেইটাকে মন্দির বলে চালিয়ে সেখানে বাস সেবা চালু করা, অনেক কিছু করার চেষ্টা করছেন। পুলিশকে তর্জন গর্জন করছেন। অর্থাৎ আকুতিটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নতুন পকেট দেখতে হচ্ছে যেখান থেকে সিট বার করে আনতে পারবেন, না হলে 2026 কিন্তু এতটাও সহজ ইকুয়েশন নয়, যতই বিজেপি অগোছালো থাকুক না কেন। কিন্তু শুভেন্দু অধিকারী কোন অঙ্কে বলছেন, একটা একটা করে উত্তরবঙ্গের জেলা ধরে দেখা যাক সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুটি আসনেই আটকে থাকবে এবং বাকি 52টা আসনে পদ্ম ফুটতে পারে কিনা। একদম প্রথমেই শুরু করব উত্তরবঙ্গের সব থেকে উপরের যে জেলাটা রয়েছে কুচবিহার। যদি কুচবিহারের ইকুয়েশন দেখেন, গতবার কুচবিহারের যে 9টা আসন রয়েছে না, সেই 9টা আসনের মধ্যে মাত্র দুটো আসন গিয়েছিল তৃণমূলের পক্ষে। বাকি সব কটা আসন কিন্তু সেখানে পদ্ম ফুটিয়েছিল। মেখলিগঞ্জ, যেটা টলমলো লাগছিল, সেখানে অর্ঘ্য রায় প্রদানের বদলে পরেশচন্দ্র অধিকারী, যাকে বামেদের থেকে তৃণমূল ধার করে নিয়ে এলো, তাকে সেখানে টিকিট দেওয়া হলো এবং পরেশ অধিকারী জিতলেন সেখান থেকে। আর একটা ছিল সীতায়, জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া, সেখান থেকে তিনি জিতলেন। কিন্তু বর্তমানে
যেভাবে এসএসসি স্ক্যাম সামনে এসছে, যেভাবে পরেশ অধিকারীর কন্যার নাম, অঙ্কিতা অধিকারীর নাম সবার আগে এসছে, যেভাবে হাইকোর্ট বলে দিয়েছে যে সেখানে দোষী রয়েছে, এই জায়গা থেকে ইকুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে। নেকলিগঞ্জেও পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা বলবেন যে উত্তরবঙ্গে এবারে কিন্তু কোচবিহারে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল জিতে গেছে, তাহলে সেই জায়গা থেকে কি করে বিজেপি এখানে ভালো ফল করবে বলছে। শুভেন্দু অধিকারীর ইকুয়েশন অনুযায়ীও সিতাই আসন কিন্তু বিজেপি পাচ্ছে না, কারণ সেখানে যে পরিমাণ সংখ্যালঘু ভোট রয়েছে ভাবে তৃণমূলকে ভোট দেবে, এবং এই সিতাই আসনটি তিনি হিসেবের বাইরে রাখছেন, এটি তৃণমূলকেই তিনি দিয়ে রাখছেন। কিন্তু বাকি 8টি আসন কনফিডেন্ট যে সেখানে পদ্ম ফুটবে। এবার দেখুন, মাথাভাঙা হোক, কুচবিহার উত্তর হোক, দক্ষিণ হোক, শীতলকুচি হোক, দিনহাটা হোক, নাটাবাড়ি, তুফানগঞ্জ, এই প্রত্যেকটা যে আসন রয়েছে না, প্রত্যেক জায়গাতেই কিন্তু বিজেপির পদ্ম ফোটার একটা সম্ভাবনা রয়েছে। এবার আপনারা বলবেন দিনহাটা নিয়ে, দেখুন দিনহাটা থেকে যিনি ওই বাই ইলেকশনে জিতলেন বিশাল ব্যবধানে, উদয়ন গুহ, আগে বাম ছিলেন এখন তৃণমূল হয়েছেন, তো তার যেসব কথাবার্তা, তার যে ধরনের মস্তানিমূলক কথাবার্তা, যেভাবে মেরে ফেলবো কেটে ফেলবো অ্যাটিচিউড, পুলিশ সঙ্গে আছে, পুলিশ চোখ বুজে আছে, তাই তিনি জেলের বাইরে আছেন। অন্য কেউ বললে এতক্ষণ জেল ছাড়া অন্য কোনো জায়গা ছিল না তার। সুতরাং সেই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে 2024-এর পর হাত কামড়াচ্ছে, এবং মালদা মুর্শিদাবাদ দেখার পর কুচবিহারের মানুষ কিন্তু এবার অন্যরকম ভাবছে না। ফলে শুভেন্দু অধিকারীর যদি ইকুয়েশন থাকে কুচবিহারের 9টার মধ্যে 8টা আসনই পদ্ম ফুটবে, সেখানে কিন্তু ভুল কিছু নেই। কুচবিহারের পর সেকেন্ড যে জেলাটা নিয়ে টেনশন থাকার কথা বা যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে 5টা আসন আছে, 5টা আসনের 5টাই কিন্তু গতবার বিজেপির দখলে এসেছিল, 2021-এর কথা বলছি, এবং এবারও আলিপুরদুয়ার থেকে কিন্তু বিজেপি জিতেছে লোকসভা নির্বাচনে। এখন আপনারা বলবেন যে এখানে সুমন কাঞ্জিলাল, যিনি আলিপুরদুয়ারের বিধায়ক ছিলেন, বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গেছেন। মাদারিহাট মনোজটিগ্গার দুবারে যেটা আসন ছিল, সেখানে উপনির্বাচনে জয়প্রকাশ টপ্পো জিতেছেন। এমনকি ওই কিছুদিন আগে বিজেপির যিনি জেলা সভাপতি ছিলেন গঙ্গাপ্রসাদ শর্মা, সেই গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে চলে গেছে। রিসেন্টলি জন বার্লা তৃণমূল কংগ্রেসে চলে গেছে। তাহলে এত সব ইকুয়েশনে আলিপুরদুয়ারে কি কোনো ফাটল ধরছে? কোনো ফাটল ধরার কোনো ইঙ্গিতই আসছে না। আলিপুরদুয়ার 5-0 ছিল, 5-0ই থাকছে। এবং সব থেকে বড় কথা, এই জন বার্লা, তাকে নিয়ে তো একাধিক প্রশ্ন তৃণমূলই তুলেছিল। এই জন বার্লা বলেছিল বাংলা ভাগের কথা, বিজেপির তরফ থেকে তাকে সেন্সার করা হয়েছিল যে এই ধরনের কথা বিজেপি কিছুতেই সাপোর্ট করে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে নকশাটা করে দিয়ে গিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদের আদর্শেই এই বিজেপি চলে। সুতরাং কি করে ভাঙবো? সেই জন বার্লাকে নিচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই যাদের নাম করলাম, সুমন কাঞ্জিলাল হোক, গঙ্গাপ্রসাদ শর্মা হোক, জন বার্লা হোক, এরা কারা? বিজেপির এঁটো কাটা। তৃণমূলের এত সব নেতা রয়েছে, এত নেত্রী রয়েছে, এত সংগঠন রয়েছে, তারপরও বিজেপিতে কাজ এই জঞ্জালগুলো কুড়োতে হচ্ছে কেন? ভারতীয় জঞ্জাল পার্টি বলে তো। সুতরাং এই মরিয়া চেষ্টাটাই বলে দিচ্ছে আলিপুরদুয়ারেও এবার তৃণমূলের খুব একটা সম্ভাবনা নেই। এই 5টাও বিজেপির পক্ষে যাওয়ার যে ইকুয়েশন শুভেন্দু অধিকারী ধরেছেন, তার মধ্যে ভুল কিছু নেই। এবার আসছি জলপাইগুড়ি। জলপাইগুড়িতে দেখুন, গতবারে বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এবং উপনির্বাচনে আমরা দেখেছি যে সেই আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। ধূপগুড়ি, বিষ্ণুপদ রায় বিজেপির এমএলএ ছিলেন, সেই জায়গা থেকে নির্মল চন্দ্র রায় বাই ইলেকশনে জিতলেন। কিন্তু এবারে কি হবে? এবারে যেটা হবে সেটা হচ্ছে জলপাইগুড়িতেও যতগুলি আসন রয়েছে, 15 থেকে 21 নম্বর বিধানসভার সবকটি আসনই বিজেপির পক্ষে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। কেন? কেননা জলপাইগুড়িতে গতবার ভোটটা ভাগ হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচন দেখুন, একটা ভাবে ভোট দিয়েছে বিজেপিকে। এবং সব থেকে বড় কথা, সেখানকার বিধায়ক নির্মল চন্দ্র রায়, যিনি ধূপগুড়ির বাই ইলেকশনে জিতে বিধায়ক হয়েছিলেন, তাকে ক্যান্ডিডেট করেছিল তৃণমূল কংগ্রেস। কি লাভ হয়েছে? কোনো লাভ আসেনি। জলপাইগুড়িতেও কিন্তু ভোট পোলারাইজেশন হচ্ছে, এবং এই জলপাইগুড়ির মানুষ কুচবিহারের মতো তারাও কিন্তু মালদা মুর্শিদাবাদ দেখেছে, সেখানে হিন্দুদের উপর আক্রমণ দেখেছে, এবং সেখানে যান, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, পোলারাইজেশন ভয়ঙ্কর রকম। এবং কে সঙ্গে আছেন কে সঙ্গে নেই এটা ব্যাপার নয়, তারা একটা জায়গা দেখেই ভোট দেবেন, পাশে পদ্ম প্রতীকটা আছে কিনা। এখানকার যে হিন্দু বাঙালিরা রয়েছে, ম্যাক্সিমাম ভোটটা তাদের 90% ভোট বিজেপির পক্ষে আসছে। এরপরে দুটো জেলা নিয়ে কথা বলবো, এবং দুটোই পার্বত্য জেলা, মানে ভেঙে ছোট জেলা করে দিয়েছেন। কালিম্পং একটাই আসন রয়েছে, দার্জিলিং। এবং এই কালিম্পং দার্জিলিং যদি দেখেন, একমাত্র কালিম্পং আসনটা ওই তখন গোর্খা জনমুক্তি মোর্চা ছিল, পরবর্তীকালে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা করে দিয়েছে। একজনই রয়েছে, রুদেন সেদা লেপচা, আর আরেকজন
কার্শিয়াং এর যিনি বিজেপির বিধায়ক, সেই বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি মাঝে মাঝে বিদ্রোহী হয়ে ওঠেন। কিন্তু আমার মনে হয় সেই ভুল বোঝাবুঝি কোথাও মিটে গেছে, এবং পাহাড়ের মানুষও একটা জিনিস দেখে নিয়েছে যে এই তৃণমূল জামানায় যতই মমতা ব্যানার্জি দাবি করুন না কেন, পাহাড় হাসছে। আসলে পাহাড়ে কি বিশাল সমস্যা রয়েছে। হ্যাঁ, গোর্খাল্যান্ড আলাদা করে তাদের দাবি আছে, সেই দাবি হয়তো সার্থকতা পাবে না, কিন্তু এই যে উত্তরবঙ্গের একদম উত্তর অংশের মানুষ তারা, এবং সেই জায়গা থেকে তাদের আলাদা করে ফেসিলিটির দরকার রয়েছে, এই জায়গাটার ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এখানে ডাবল ইঞ্জিন সরকার ছাড়া এটা হওয়া সম্ভব নয়। এখানকার মানুষের সঙ্গে কথা বললে একটা কথায় বোঝা যায়, পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে শুধু নিয়েছে, দেয়নি কিছুই। ডেভেলপমেন্ট হয়নি, যেগুলো ডেভেলপমেন্টের কথা বলা হয় সেগুলো হচ্ছে সিউডো ডেভেলপমেন্ট, সদ্য ডেভেলপমেন্ট। আসল যে পাহাড়ের সমস্যা, সেই সমাধান কোনোদিন করা হয়নি। এবং যারা তৃণমূল পন্থী তাদেরকে ওই জিটিএ টিটিএতে বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে সীমাহীন দুর্নীতি হয়েছে। কিন্তু পাহাড়ে যারা সাধারণ মানুষ, একদম গরিব মানুষ, সরল সিধে সিধে মানুষ, তাদের তাদের কোন লাভটা হয়েছে? ফলে কালিম্পং এবং দার্জিলিং, সেখানেও কিন্তু খুব বেশি আশা নেই তৃণমূলের, এবং শুভেন্দু অধিকারীর অঙ্ক কিন্তু সেখানে ভুল নয়। এরপর নেক্সট জেলা উত্তর দিনাজপুর। এখানেও একটা আসন শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়েছেন তৃণমূলের জন্য, সেটা হচ্ছে চোপড়া আসন। হামিদুর রহমান সেখানে রয়েছে, এবং সেখানেও যে পরিমাণ সংখ্যালঘু মানুষ রয়েছে, সত্যি বিজেপি দাঁত ফোটানোর মতো জায়গায় সেখানে নেই। কিন্তু বাকি আসনগুলো, সেগুলো নাকি শুভেন্দু অধিকারী বলছেন যে তারা জিতবেন। কিন্তু প্রশ্ন যেখানে উঠছে, ইসলামপুর আব্দুল করিম চৌধুরী রয়েছেন, গোয়ালপুখর মোহাম্মদ গুলাম রব্বানী রয়েছেন, চাকুলিয়াতে রয়েছেন ওই মিনহাজুল আফরিন আজাদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদের সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বেসিক্যালি বিজেপির ছিল। কালিয়াগঞ্জের সৌমেন রায়, তিনি বিজেপিতেই আছেন। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে বিজেপি টিকিট দিয়েছিল, তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সেখানে প্রচুর পিছিয়ে ছিলেন, তারপর বাই ইলেকশনে জিতেছেন। বাই ইলেকশন কিভাবেই হয়। এবং ইটাহার মোশাররফ হোসেন। এই যে এতগুলো আসন রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে। কিন্তু তাহলেও শুভেন্দু অধিকারী কোন অঙ্কে বলছেন এখান থেকে জিতবে? কোন অঙ্কে তিনি জিতবেন সেটা বলার আগে পরের দুটো জেলা বলে নিই। তার এইখানে নয়, তিনটে জেলার ইকুয়েশনই এক হতে চলেছে। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও যদি দেখেন, গতবার 2021-এর যদি ইকুয়েশন হয়, সেখানে কুচমান্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর, এই তিনটে আসন এই তিনটে আসন গিয়েছিল তৃণমূলের পক্ষে। অন্যদিকে বালুরঘাট, তপন আর গঙ্গারামপুর, এই তিনটে আসন ছিল বিজেপির পক্ষে। কিন্তু এখানে বিভিন্ন রকম ডামাডোল শুরু হয়ে গেছে। এখান থেকে হরিরামপুর থেকে বিপ্লব মিত্র জেতার পর, যিনি তৃণমূল থেকে বিজেপি এলেন, আবার তৃণমূলে ব্যাক করে গেলেন, টিকিট পেলেন, জিতলেন, মন্ত্রী হলেন। কিন্তু অনেক প্রশ্ন আছে এখানে। কুমারগঞ্জ ছাড়া বাকি আসন, বাকি 5টা আসন, সেখানেই কিন্তু বিজেপির ভালো চান্স রয়েছে। কুমারগঞ্জ একমাত্র জায়গা যেখানে সংখ্যালঘু ইকুয়েশন আছে, এই আসনটা টাফ হতে পারে। কিন্তু বাকি জায়গায় যে হিন্দু ভোট আছে, এবং সত্যিই যদি হিন্দু ভোটের পোলারাইজেশন হয়, এই 5টা আসনেই কিন্তু পদ্ম ফোটার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং তার সব থেকে বড় কথা, এই দক্ষিণ দিনাজপুর কিন্তু কার্যত বিজেপির বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের গড়। সুতরাং দক্ষিণ দিনাজপুরের যে ইকুয়েশন, সেটা কিন্তু তার রাজনীতি, তার এই জায়গার ডেভেলপমেন্ট, অনেক কিছু ডিপেন্ড করছে। এবং শেষে আসছি মালদা জেলা। এই মালদা জেলা হচ্ছে উত্তরবঙ্গের যতগুলো আসন রয়েছে সব থেকে বড়, 12খানা আসন রয়েছে। এবং সেখানে গতবার 2021-এর নির্বাচন যদি দেখেন, বিজেপি 4টে আসন পেয়েছিল: হাবিবপুর, গাজল, মালদা এবং ইংলিশ বাজার। এবং 2024-এ যদি ইকুয়েশন দেখি, 2024-এ মালদা উত্তরটা বিজেপি পেয়েছে, মালদা দক্ষিণটা কংগ্রেস পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও 8টা আসন তৃণমূল কংগ্রেসের কাছে আছে। সেখান থেকে এই 8ই নেবে বলছেন শুভেন্দু অধিকারী। 12টা আসনই নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। এবার ইকুয়েশনটা কি? কোন ইকুয়েশনে এই কথা তিনি বলছেন? দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, তিনটে জেলারই একটাই ইকুয়েশন। কি সেই ইকুয়েশন? সেই ইকুয়েশনটা হচ্ছে যে এখানে লড়াইটা ত্রিমুখী হচ্ছে। আমরা যেটা লোকসভা নির্বাচনে দেখেছি, দেখুন, যদি এখানে 1:1 লড়াইটা হয়ে যায় না, তাহলে তৃণমূল কংগ্রেসকে এখানে আটকানো সম্ভব নয়। যে পরিমাণ এখানে সংখ্যালঘু ভোট রয়েছে এই আসনগুলোতে, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ভাবে এই সংখ্যালঘু ভোট পাবে। এবং আমরা দেখেছি সংখ্যালঘু ভোটের 90-95% তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। ওখান থেকে আর ভোট বাড়াবার জায়গা তৃণমূলের নেই। তাহলে সংখ্যালঘুরা সেখানে সংখ্যায় বেশি, সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, তারা তৃণমূলকে ভোট দেবে। তাহলে বিজেপি জিতবে কোন অঙ্কে? আসলে এই তিনটে জায়গায় ত্রিমুখী লড়াই হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এই যারা সংখ্যালঘু মানুষ, তারা দুটো জিনিস দেখেছে। এক, এই যে মালদা মুর্শিদাবাদ কাণ্ডগুলো হলো, তাতে সামগ্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে দাগটা পড়ে গেছে।
সকলেই কিন্তু ওরকম মারকাটারি কাজ করতে চান না, তারা শান্তশিষ্টভাবে থাকতে চান, তারা সহাবস্থানে থাকতে চান। কিন্তু একটা বিশেষ অংশ রয়েছে যারা এই কাজটা করছে এবং তাদেরকে করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? তার কারণ হচ্ছে এই অংশের যে ভোট ব্যাংকটা আছে সেটা তৃণমূলের হাতের বাইরে চলে যাচ্ছে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, এই ৩টে জেলায় সংখ্যালঘু ভোট থাকলেও উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, মালদা ২টো আসন রয়েছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ। একটা আসনও তৃণমূল কিন্তু জেতেনি ২০২৪-এর লোকসভা নির্বাচনে। কেন? কেননা এই অংশের যে সংখ্যালঘু মানুষ আছে তারা তারা দেখছে যে আমরা দুহাত ভরে তৃণমূলকে ভোটটা দিচ্ছি, কিন্তু আমাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখে দেওয়া হচ্ছে। সেই অর্থে সংখ্যালঘু সমাজের কোনো উন্নয়ন হয়নি। ২, একটা অংশকে তোলা দেয়া হচ্ছে। এই তোল্লাটা পেয়ে তারা এমন কাজ করছে, সামগ্রিকভাবে সংখ্যালঘু সমাজ কোথাও একটা যেন দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের খারাপ দিকটা উঠে আসছে। এবং ৩, সবথেকে গুরুত্বপূর্ণ, এই তৃণমূল যখন হেরে যাবে, এই তৃণমূল যদি ২০২৬-এ হেরে যায়, এই রাজ্যে যদি সরকার পরিবর্তন হয় এবং এই আসনগুলো যদি তৃণমূলকে দিই, তাহলে এই কিছু মানুষ যে সন্ত্রাসটা করেছে মালদা এবং মুর্শিদাবাদে, তার পাল্টা হিসেবে এখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবার বিপুল অত্যাচার শুরু হয়ে যাবে না তো? এই অঙ্কটা কিন্তু তাদেরকে এখন থেকে ভাবাচ্ছে। ভাইরাস এটা যদি অন্য কোনো দলের দিকে যায়, ধরুন কংগ্রেস, এরা তৃণমূলকে ভোট দিল না, এরা কংগ্রেসকে ভোটটা দিল, তাহলে সেক্ষেত্রে এদের একটা বড় জায়গা থাকবে যে আমরা তো তৃণমূলকে জেতাইনি, তৃণমূল যে এই কাজটা করছে, এই তৃণমূল নেতাদের নাম যে এই কাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটার তো প্রতিবাদ আমরা ভোট বাক্সে দিয়েছি। এবার কে জিতেছে, কোন ইকুয়েশনে জিতেছে আমরা জানি না, আমরা কিন্তু এই অঞ্চলে তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছি। এই জায়গাটা যদি হয়, তাদের বাঁচার জন্য কিন্তু একটা বড় ডিফেন্স এটা তৈরি হয়ে যাবে। ফলে অনেকেই অন্যরকম ভাবছে। আর শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু মাটির গন্ধটা খুব ভালো চেনেন, বাংলার পলিটিক্সটা হাতের তালুর মতো চেনেন, সেই গন্ধের স্বাদটা তিনি পেয়ে গেছেন। ফলে এই যে ত্রিমুখী জায়গাটা হচ্ছে না, সেটাই তাকে কনফিডেন্স দিচ্ছে যে উত্তরবঙ্গে এবার তৃণমূল খাতা খুলতে পারবে না। হিন্দু ভোট পুরোপুরি বিজেপির দিকে পোলারাইজড হবে। যারা সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটটা কিন্তু তৃণমূলকে এতভাবে এখানে ভোট দেবে না। তারা নিজেদের স্বার্থে যেসব ঘটনাগুলো ঘটছে সেখান থেকে বাঁচতে এবং আগামী দিনের যে ইম্প্যাক্ট তার উপর পড়বে, তাদের উপর পড়তে চলেছে, সেই ইকুয়েশন থেকে তারা কিন্তু অন্যরকম ভাবছে। এবং সবথেকে বড় কথা, তারা তো এর আগে 100% কনসলিডেটেড হয়ে তৃণমূলকে ভোটটা দিয়েছিল, কিন্তু তাতে আখেরে লাভটা কি হয়েছে? তৃণমূলের বিরুদ্ধে দুটো অভিযোগ তুলছেন এখানকার সংখ্যালঘু মানুষরা। এক, বিজেপির সঙ্গে সেটিংয়ে আছে, তাহলে আর আলাদা করে কি করছে? আর ২, সবথেকে বড় কথা, এই সম্প্রদায়ের একটা অংশকে এরা এত তোল্লা দিচ্ছে, তারা যা করছে আইন শৃঙ্খলা মানছে না এবং সার্বিকভাবে যে পরিস্থিতি করছে, তার সামগ্রিক ইম্প্যাক্ট যেদিন এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবে, সামগ্রিকভাবে সংখ্যালঘু সমাজকে ভাবতে হবে, ভুগতে হবে। আর সেই জন্যই এবারে কিন্তু অন্যরকম ভাবনা চিন্তা সেখানে হচ্ছে। আর সেই ইকুয়েশন থেকেই শুভেন্দু অধিকারী বলছেন পরিষ্কারভাবে যে এই ৫৪টার মধ্যে মাত্র ২টো আসন তৃণমূলের পক্ষে যাচ্ছে, যেখানে ওই ত্রিমুখী লড়াইটা হবে না, 1:1 লড়াই হবে। বাকি ৫২টাতেই এবার পদ্ম ফুটছে। এবার যদি সত্যিই ৫২টা আসন উত্তরবঙ্গ থেকে আসে, আসবে কি আসবে না সে তো সামনের বছর ইভিএম খুললে বোঝা যাবে। যদি ৫২টা আসন আসে, ১৪৮-এ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি ১০০টার কাছাকাছি আর আসন পেলেই কিন্তু মানে বাকি যে দক্ষিণবঙ্গের সামগ্রিকভাবে আসন রয়েছে, আমি যদি মুর্শিদাবাদের ২২টা আসন বাদও দিয়ে দিই, মুর্শিদাবাদের আবার অন্য ইকুয়েশন আছে, সেটা একটা অন্য প্রতিবেদনে বলবো। এই ২২টা আসন বাদও দিয়ে দিই, বাকি যে বিপুল পরিমাণ ২০০টার কাছাকাছি আসন রয়েছে না, তার 50% ক্র্যাক করতে হবে বিজেপিকে। আর শহরাঞ্চলের ভোট যেভাবে, শিক্ষিত ভোট যেভাবে তৃণমূল থেকে সরছে, তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে এবং বিজেপির দিকে সহানুভূতিশীল হয়ে পড়ছে, কেন বামফ্রন্ট কংগ্রেস কিচ্ছু করতে পারবে না, তারা তৃণমূলের বি টিম সি টিম এটাই সকলে বলছে। সেই জায়গা থেকে খুব সহজও নয় তৃণমূলের জন্য ২০২৬-এর লড়াইটা, এটা কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু যেভাবে তিনি বলছেন যে উত্তরবঙ্গে মাত্র ২টো আসন তৃণমূলের পক্ষে থাকছে, বাকি সবটাই চলে যাচ্ছে বিজেপির পক্ষে, সত্যিই কি ইকুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।